আজ আমরা দেখতে চলেছি একটি অসাধারণ জার্মান ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভির গল্প, যার নাম হলো ফায়ারবার্ড। যেখানে এক রাজপুত্র একটি জাদুর ফায়ারবার্ড রাজাকে উপহার দিতে এসে রাজকুমারীর প্রেমে পড়ে যায়। তবে সেই রাজকুমারীকে পাওয়ার জন্য পাগল হয়ে আছে এক ভয়ঙ্কর শয়তান, যার আছে অদ্ভুত সব জাদুকরী ক্ষমতা। তবে শুধু নেই তার হৃদয়, সে তার হৃদয় লুকিয়ে রেখেছে এক অজানা রহস্যময় জায়গায়, যেখানে পৌঁছানো মানেই মৃত্যুকে ডেকে আনা। এক রাতে সেই শয়তান রাজকুমারীকে অপহরণ করে নিয়ে যায়, আর রাজকুমারীকে উদ্ধার করতে বেরিয়ে পড়ে রাজপুত্র। আর এখান থেকেই শুরু হয় এক ভয়ানক অভিযান। অন্যদিকে অন্ধকার দুর্গে বন্দী রাজকুমারীর চোখে নেমে আসে কান্না। তবে শেষ পর্যন্ত রাজপুত্র কি পারবে হৃদয়হীন সেই শয়তানকে হারিয়ে রাজকুমারীকে মুক্ত করতে, নাকি পরাজিত হবে অন্ধকারের কাছে? জানতে হলে দেখতে থাকুন ভিডিওটির শেষ মুহূর্ত পর্যন্ত। আশা করি জাদু আর রহস্যে ঘেরা এই মনোমুগ্ধকর রূপকথার গল্প আপনাদের অনেক ভালো লাগবে। তো আর কথা না বাড়িয়ে চলুন গল্পটি শুরু করা যাক। তো মুভির শুরুতে আমরা প্রিন্স কিম ও তার সাথীকে দেখতে পাই। তারা একটি জঙ্গল পেরিয়ে রাজপ্রাসাদের দিকে যাচ্ছিল। এমন সময় তারা সামনে একটি হরিণ দেখতে পায়। কিমের সাথী সেই হরিণটিকে শিকার করার জন্য তীর ছোড়ে, কিন্তু সেখানে থাকা এক জাদুকরী মহিলা তার জাদুশক্তি দিয়ে তীরটি উল্টো তাদের দিকে ফেরত পাঠায় আর বলে, এরাই জঙ্গলের সৌন্দর্য, এদের মেরো না। আর তুমি যে কাজে এখানে এসেছ সেটাতেও তুমি সফল হবে না। এরপর জাদুকরী মহিলাটি নিজের বাড়িতে ফিরে যায়। তখন জাদুকরী মহিলার বাড়ির পাশ দিয়ে অন্য এক রাজকুমার দুই ভাই মিলে হেঁটে যাচ্ছিল। তারা জাদুকরী মহিলাটিকে দেখে তাকে জিজ্ঞেস করে, রাজপ্রাসাদে যাওয়ার পথ কোনটা? জাদুকরী মহিলা বলে, প্রিন্স আফরান, তোমরা সোজা চলে যাও। আফরান অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি আমাদের চেনো? তখন মহিলাটি বলে, হ্যাঁ চিনি, এমনকি এটাও জানি তোমরা রাজাকে উপহার দেওয়ার জন্য একটি ফায়ারবার্ড নিয়ে যাচ্ছ। তবে এই ফায়ারবার্ডের প্রকৃত ক্ষমতা তোমরা হয়তো জানো না। এখানে আমরা জানতে পারি আফরানের বাবা একটি ফায়ারবার্ড পেয়েছে, যেটি তাদের কাছে তেমন গুরুত্বপূর্ণ কিছু নয়। তাই তারা ফায়ারবার্ডটি রাজা জারগানকে উপহার হিসেবে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তাদের ধারণা এতে রাজা খুশি হয়ে তাদের অনেক টাকা পুরস্কার দেবে। কিন্তু জাদুকরী মহিলা বলে, এটা কোনো সাধারণ ফায়ারবার্ড না। এই লাল রঙের ফায়ারবার্ডের বিশেষত্ব হল এটি শুধু পূর্ণিমার রাতে গান গায়, আর এই গান যদি কোনো অসুস্থ মানুষ শুনে সে অলৌকিকভাবে সুস্থ হয়ে উঠবে। এই কথা শুনে দুই ভাই অবাক হয়, কিন্তু তারা রাজপ্রাসাদের দিকে যাওয়া চালিয়ে যায়। অন্যদিকে আমরা রাজা জারগানকে প্রাসাদে তার মন্ত্রীর সঙ্গে দেখতে পাই। রাজার জাদুকরী জিনিসপত্র সংগ্রহ করার খুব শখ ছিল। সে মন্ত্রীকে একটি পিঁপড়ের আকারের ঘোড়া দেখায়, যেটি তার অদ্ভুত সব জাদুকরী সংগ্রহের একটি অংশ। রাজার পুরো ঘরটাই ছিল জাদুকরী জিনিসে ভর্তি। এমন সময় রাজার কাছে খবর আসে প্রিন্স কিমি রাজ্যে আসছে। সে রাজকুমারী সুহানাকে বিয়ের প্রস্তাব দিতে আসছে। এরপর রাজা মন্ত্রীকে একটি জাদুকরী আপেল গাছ দেখায় এবং বলে, এই গাছটি ভালোবাসার প্রতীক। যার মধ্যে সত্যিকারের ভালোবাসা নেই সেই গাছ থেকে আপেল ছিঁড়তে পারবে না। এই সময় মন্ত্রী একটি আপেল ছিঁড়তে চেষ্টা করে, কিন্তু পারে না। এতে রাজা হেসে বলে, তোমার মধ্যে সত্যিকারের ভালোবাসা নেই, তাই তুমি আপেল ছিঁড়তে পারছ না। অন্যদিকে আমরা রাজকুমারী সুহানাকে দেখতে পাই। সে কিছু বাচ্চার সঙ্গে খেলা করছে। তখনই সেখানে সেই জাদুকরী মহিলা আসে এবং বলে, আমি ওষুধ আনতে অন্য এলাকায় গিয়েছিলাম। সেখানে দেখেছি মেলা বসেছে, খুব জমজমাট পরিবেশ। তোমরা চাইলে ঘুরে আসতে পারো, তোমাদেরও ভালো লাগবে। এ কথা শুনে সুহানা তার বাবার কাছে ছুটে যায়। অন্যদিকে আমরা কারেল নামের এক কালো জাদুকরকে দেখতে পাই। সে তার এক জাদুকরী আয়নার মাধ্যমে সুহানাকে দেখে। সে আসলে সুহানাকে ভালোবাসে এবং তাকেই বিয়ে করতে চায়। এদিকে রাজকুমারী তার বাবার কাছে গিয়ে মেলায় যাওয়ার অনুমতি চায়, কিন্তু রাজা তাকে নিষেধ করে এবং বলে, প্রিন্স কিম তোমাকে দেখতে আসছে। এমন সময় তোমার বাইরে থাকাটা ঠিক হবে না। এ কথা শুনে সুহানার মন খারাপ হয়ে যায়। তবে সে খুব জেদি ছিল, তাই সে দাসীর পোশাক পরে চুপি চুপি প্রাসাদ থেকে বের হয়ে মেলায় চলে যায়। সেখানে সে অনেক মজার মজার জিনিস দেখতে থাকে। সুহানা ও তার সঙ্গীরা বেশ আনন্দ পায়। এমন সময় তাদের পাশ দিয়ে একটি ঘোড়া যেতে যেতে বলে, রাস্তায় থেকে সরে দাঁড়াও, প্রিন্স আসছে। এতে সুহানা চমকে ওঠে। এরপর প্রিন্স নিজেও তাদের খারাপভাবে রাস্তা থেকে সরে যেতে বলে। তখন সুহানার এক সঙ্গী বলে, এই প্রিন্সই যদি তোমাকে দেখতে আসে তাহলে কেমন হবে? তখন সুহানা বলে, তাহলেই প্রিন্সের কপালে দুঃখ আছে। এরপর তারা আবার মেলার চমৎকার সব আয়োজন উপভোগ করতে থাকে। এমন সময় আফরান ও ডেভিড মেলায় আসে। হঠাৎ আফরানের চোখ পড়ে সুহানার দিকে। সে তার কাছে যায়, আর তখন আফরানের হৃদয় জোরে জোরে ধকধক করতে থাকে। প্রথম দেখাতে সে তার প্রেমে পড়ে যায়। অন্যদিকে সুহানা আফরানকে পছন্দ করে ফেলে।
এরপর সুহানা একটু লজ্জা পেয়ে অন্য পাশে চলে যায়, আর আফরানও তার পেছনে পেছনে যায়। এরপর আফরান হেসে সুহানাকে বলে, আমি তোমায় বহুবার আমার স্বপ্নে দেখেছি। আমি বিশ্বাসই করতে পারছি না কতটা সত্যি ছিল সেই স্বপ্নগুলো। কোথা থেকে এমন সৌভাগ্য এলো যে আজ তোমাকে দেখতে পেলাম। এরপর সে সুহানার নাম ও তার ঠিকানা জিজ্ঞেস করে। তখন সুহানা নিজের আসল পরিচয় না দিয়ে বলে, আমি পাশের একটি ছোট্ট গ্রামে থাকি, আর আমার নাম সুহানা। এরপর আফরান বলে, আজ পূর্ণিমার রাত, তাই আমি পাশের জঙ্গলে তোমার জন্য অপেক্ষা করব, তুমি রাতে এসো। এটা শুনে সুহানাও আফরানের প্রতি আকৃষ্ট হতে শুরু করে। সে লাজুক মুখে সম্মতি জানায়। এরপর আফরান দৌড়ে গিয়ে তার ভাই ডেভিডকে পুরো ঘটনাটি বলে। সে এটাও জানায়, আজ রাতে আবার আমাদের দেখা হবে। ডেভিড এতে খুব খুশি হয় এবং বলে, আজ তো পূর্ণিমার রাত, যদি জাদুকরী মহিলার কথা সত্য হয় তাহলে আজ ফায়ারবার্ড গান গাইবে, তাই ফায়ারবার্ডকে সঙ্গে করে জঙ্গলে নিয়ে যেও। অন্যদিকে সুহানা প্রাসাদে ফিরে যায়। সে হাসি মুখে বাবাকে গুড নাইট বলে নিজের ঘরে চলে যায়। এদিকে রাজা মেয়ের বিয়ের কথা ভেবে মন খারাপ করে। সে মন্ত্রীর সঙ্গে বসে আফসোস করে নিজের দুঃখের কথা জানায়। এর মধ্যে রাত হয়ে যায়। হঠাৎ রাজা বাইরে থেকে এক সুরেলা গানের শব্দ শুনতে পায়। অবাক হয়ে সে জানালা দিয়ে বাইরে তাকায়। তখন আমরা দেখতে পাই সত্যি ফায়ারবার্ড গান গাইছে। তার সুরেলা আওয়াজ প্রাসাদের প্রতিটি কোনায় কোনায় ছড়িয়ে পড়ে। ঠিক তখনই রাজকুমারী সুহানা সেই সুরের টানে জঙ্গলে চলে যায় এবং আফরানের সঙ্গে দেখা করে। তারা একে অপরকে ভালোবেসে ফেলে। মনের খুশিতে তারা একসঙ্গে সময় কাটায়, নৌকাতে করে ঘুরে বেড়ায়। একসময় তারা নিজেদের ভালোবাসার প্রমাণ হিসেবে একে অপরকে হাতে আংটি পরিয়ে দেয়। তবে তখনও আফরান জানে না সুহানা আসলে একজন রাজকুমারী। পরের দিন সকালে নাস্তা করার সময় রাজা সুহানাকে বলে, আজ রাতে অনেক অতিথি আসবে, এর মধ্যে প্রিন্স কিমও আসবে তোমাকে দেখার জন্য এবং বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য। আর শুনেছি আফরানও তার ভাই ডেভিডও আসছে একটি উপহার নিয়ে। তখন সুহানা জিজ্ঞেস করে, কি উপহার বাবা? রাজা বলে, সেটা আমি নিজেও জানি না, শুনেছি তার বাবা আমার জন্য পাঠিয়েছেন। আরও একটা খবরও শুনলাম, আফরান নাকি পাশের গ্রামের একটি মেয়ের প্রেমে পড়েছে আর সারা রাত জঙ্গলে ঘুরে বেরিয়েছে। তখন সুহানা একটু হাসে এবং বলে, এমনটা নাও হতে পারে। এরপর রাতে প্রিন্স কিম ও আফরানের দেখা হয়। প্রিন্স কিম তখন বলে, এসব ফালতু পাখি দিয়ে রাজাকে খুশি করা যায় না। এ কথা শুনে আফরান ডেভিডকে বলে, আমরা তো শুধু এই জাদুকরী ফায়ারবার্ডকে রাজার কাছে পৌঁছে দিতে এসেছি। অন্যদিকে আমরা শয়তান কারেলকে দেখতে পাই। সে জানতে পারে প্রিন্স কিম সুহানাকে দেখতে এসেছে। এতে সে খুব রেগে যায় এবং বলে, আমি ছাড়া কেউ সুহানাকে পাবে না, সুহানা শুধুই আমার। এর পরের সিনে আমরা দেখি আফরান ও ডেভিড সেই জাদুকরী ফায়ারবার্ডটি রাজার কাছে তুলে দেয়। রাজা ফায়ারবার্ডটি খুশি হয়ে তার জাদুকরী আপেল গাছে রেখে দেয় এবং বলে, গতকাল রাতে আমি এই ফায়ারবার্ডের গান শুনেছি, অনেক ভালো লেগেছে। ঠিক সেই সময় প্রিন্স কিম সেখানে আসে। রাজা তখন আফরানের সঙ্গে কিমের পরিচয় করিয়ে দেয়। কিম বলে, আমি গরিবদের সঙ্গে কথা বলি না, আমি এখানে রাজকুমারীকে দেখতে এসেছি, আমাকে রাজকুমারীকে দেখাও। রাজার অনুমতিতে সুহানা সেখানে আসে। সুহানাকে দেখে আফরান হতবাক হয়ে যায়। সে বুঝতে পারে তার ভালোবাসার মানুষ কোনো সাধারণ মেয়ে নয়, সে আসলে এই রাজ্যের রাজকুমারী। তাই সে একটুও দেরি না করে সুহানার হাত ধরে রাজার সামনে বসে এবং বলে, আমরা একে অপরকে ভালোবাসি, আমরা বিয়ে করতে চাই। এ কথা শুনে কিম রেগে যায় এবং তলোয়ার বের করে আফরানের উপর আক্রমণ করে। আফরানও তলোয়ার বের করে আত্মরক্ষা করে। দুজনের মধ্যে লড়াই শুরু হয়। রাজা তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু তখনই হঠাৎ প্রাসাদে এক ভয়ঙ্কর ঝড় ওঠে। চারপাশ ঘন অন্ধকারে ঢেকে যায়, আর সেই অন্ধকারের মধ্য থেকে আবির্ভূত হয় জাদুকর কারেল। কারেল রাজাকে বলে, আমি ঝড়, বজ্র আর ধ্বংসের রাজা, আমি সুহানাকে আমার স্ত্রী হিসেবে চাই, আমি তাকেই নিতে এসেছি। যদি কেউ বাধা দেয় তার মূল্যই পুরো প্রাসাদকে দিতে হবে। এই কথা শুনে সুহানা ভয় পেয়ে রাজাকে বলে, বাবা, আমাকে শয়তানের হাত থেকে বাঁচাও। তখন রাজা বলে, তুমি হয়তো প্রকৃতির রাজা, কিন্তু আমি এই রাজ্যের রাজা, আমি তোমার হাতে আমার মেয়েকে দিব না, চলে যাও এখান থেকে। এতে কারেল ক্ষিপ্ত হয়ে জাদুর সাহায্যে সুহানাকে কালো মেঘে বন্দি করে এবং তাকে নিয়ে প্রাসাদ থেকে উধাও হয়ে যায়। রাজা পেছনে ফিরে দেখে সুহানা আর সেখানে নেই। সে কান্নায় ভেঙে পড়ে এবং ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে। অন্যদিকে কারেল সুহানাকে একটি অন্ধকার গুহায় নিয়ে যায়। সেই গুহায় ছিল তার বাসস্থান। চারপাশে অদ্ভুত চিহ্ন ও কালো জাদুর প্রতীক, আর গুহার দেওয়াল রহস্যময় চিত্রে ভরা। কারেল সুহানাকে বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই, সে কারণেই আমি তোমাকে এখানে এনেছি, আর আমার একটি ছেলে সন্তান চাই, তাকে আমি কালো জাদু শেখাবো।
এবং তাকে বানাবো এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাদুকর। এসব কথা শুনে সুহানা কারেলকে বলে, আমাকে এভাবে বন্দি করে নিজের ইচ্ছামতো ব্যবহার করতে তোমার একটুও খারাপ লাগছে না? তোমার কি হৃদয় নেই? তখন কারেল নিজের বুকের দিকে ইশারা করে বলে, আমাকে কেউ মারতে পারবে না, কারণ আসলেই আমার হৃদয় আমার বুকে নেই। আমি সেটা এমন এক জায়গায় লুকিয়ে রেখেছি যেখানে কেউ পৌঁছাতে পারবে না। যতক্ষণ আমার হৃদয় নিরাপদে আছে ততক্ষণ আমি অমর। অন্যদিকে সুহানাকে বাঁচাতে আফরান ও ডেভিড সে জাদুকরী মহিলার কাছে যায় এবং সবকিছু বিস্তারিতভাবে জানায়। তখন জাদুকরী মহিলা বলে, কারেলের লুকানো ঘাঁটির ঠিকানা কেউ জানে না, তবে একটা সোনালী ঘোড়া আছে যা পাখির মতো উঠতে পারে। সেই ঘোড়াই তোমায় সেখানে নিয়ে যেতে পারবে। শুধু সেই ঘোড়াই জানে কারেল কোথায় আছে। জাদুকরী আরও বলে, সেই ঘোড়াটি এখন রাজা রমনের কাছে আছে এবং রাজা সেই ঘোড়াটিকে নিজের ছেলের মতো ভালোবাসে। আর একটা কথা মনে রেখো, কারেলকে হারানো সহজ নয়, কারণ তার হৃদয় তার শরীরে নেই। তাকে হারাতে হলে আগে তার হৃদয় খুঁজে বের করতে হবে। সব কথা শুনে আফরান একটুও ভয় পায় না, বরং তার সংকল্প আরও দৃঢ় হয়ে ওঠে। সে বলে, আমি যে কোনো মূল্যে সুহানাকে বাঁচাবো। তার সাহস দেখে জাদুকরী মহিলা তাকে একটি জাদুকরী চুড়ি দেয়। সেই চুড়ি থেকে একটি জাদুর দড়ি বের হয়। মহিলাটির সঙ্গে আরও একটি জাদুর ওষুধ দেয়, যা খেলে তারা ঘোড়া ও পাখিদের ভাষা বুঝতে পারবে। আফরান ও ডেভিড সঙ্গে সঙ্গে সেই ওষুধ খেয়ে নেয় এবং জাদুকরী মহিলাকে ধন্যবাদ জানিয়ে সোনালী ঘোড়া পাওয়ার উদ্দেশ্যে রাজা রমনের প্রাসাদের দিকে রওনা হয়। অন্যদিকে প্রিন্স কিম রাজার সামনে মাথা নত করে বলে, মহারাজ, আমি রাজকুমারী সুহানাকে বাঁচাতে প্রস্তুত, তবে তার জন্য আমার অনেক সোনা রূপা লাগবে। রাজা তার প্রস্তাবে রাজি হয়ে যায় এবং তাকে প্রচুর ধন সম্পদ দিয়ে সাহায্য করে। এদিকে আফরান ও ডেভিড জঙ্গলের পথ ধরে রাজা রমনের প্রাসাদের দিকে এগোতে থাকে। হঠাৎ তারা একটি বাজ পাখির কান্নার শব্দ শুনতে পায়। তারা সেই দিকে গিয়ে দেখে দুইজন শিকারী একটি বাজ পাখিকে বস্তায় বন্দি করার চেষ্টা করছে। তারা শিকারীদের থামিয়ে কিছু টাকা দিয়ে পাখিটিকে ছেড়ে দেয়। পাখিটা মুক্ত হয়ে আকাশে উড়তে উড়তে বলে, তোমরা আমাকে বাঁচিয়েছ। যদি কোনোদিন সুযোগ আসে আমিও তোমাদের সাহায্য করব। ধন্যবাদ তোমাদের। এরপর তারা রাজা রমনের প্রাসাদের দিকে এগিয়ে যেতে থাকে। অন্যদিকে আমরা কিমকে দেখতে পাই। সেও একাই কারেলকে খুঁজে বের করতে বের হয়েছে। পথে সে এক লোককে জিজ্ঞেস করে, আপনি কি কারেল নামের কাউকে চেনেন? লোকটি বলে, না, আমি চিনি না, তবে সামনে একটি মদের দোকান আছে, সেখানে অনেক মানুষ থাকে, কেউ না কেউ নিশ্চয়ই চিনবে। এ কথা শুনে কিম খুশি মনে সামনে এগিয়ে যায়। অন্যদিকে আফরান ও ডেভিড রাজা রমনের প্রাসাদে পৌঁছায়, কিন্তু সেখানে গিয়ে তারা দেখে চারপাশে কালো পতাকা উঠছে, মানে রাজ্যে কোনো দুঃখজনক ঘটনা ঘটেছে। এরপর তারা রাজ্যের মন্ত্রীকে বলে, আমরা রাজা রমনের সঙ্গে দেখা করতে চাই। এরপর তারা বিস্তারিতভাবে জানায় কেন তারা এখানে এসেছে। তাদের এই কথা শুনে মন্ত্রী কান্না জড়ানো কণ্ঠে বলে, এটা এখন অসম্ভব। আজ সকালে রাজা রমন মারা গিয়েছে, তাই গোটা রাজ্য এখন শোকে আছে। এ কথা শুনে আফরান ও ডেভিড হতাশ হয়ে পড়ে, কিন্তু তারা হাল ছাড়ে না। তারা গোপনে প্রাসাদের ঘোড়াশালায় ঢুকে সোনালী ঘোড়াটি চুরি করার চেষ্টা করে। ঠিক তখনই কিছু সৈন্য এসে তাদের ধরে ফেলে। এদিকে রাজ্যের রাজা মারা গিয়েছে, আর এর মধ্যে কেউ ঘোড়া চুরি করছে। এই খবর শুনে মন্ত্রী রেগে তাদের মৃত্যুদণ্ডের আদেশ দেয়, কিন্তু সেই মুহূর্তে রাজরানী সেখানে আসে আর তাদের বলে, তোমাদের যে ঘোড়াটি প্রয়োজন আমি সেটা তোমাদের দিব, তবে তার আগে রাজাকে বাঁচাতে তোমরা আমাকে সাহায্য করবে। আফরান অবাক হয়ে জিজ্ঞেস করে, সেটা কিভাবে সম্ভব? রানী বলে, হ্যাঁ সম্ভব। আমাদের রাজ্যের কাছে একটি জাদুকরী পুকুর আছে। সেই পুকুরের পানি যদি মৃত শরীরে ছোঁয়ানো হয় তবে সেই মৃত মানুষও জীবিত হয়ে ওঠে। তোমরা যদি সেই পুকুর থেকে পানি এনে রাজাকে পুনরুজ্জীবিত করতে পারো তাহলে তার বিনিময়ে তোমরা সোনালী ঘোড়াটি পাবে। আফরান ও ডেভিড রানীর প্রস্তাবে রাজি হয়ে সে জাদুকরী পুকুরের উদ্দেশ্যে রওনা দেয়। তারা সেখানে পৌঁছে দেখে পুকুরটি একটি গভীর পাহাড়ের নিচে অবস্থিত। পুকুরটি এতটাই নিচে ছিল যে সেখানে নামা প্রায় অসম্ভব মনে হচ্ছিল। তখন আফরান ডেভিডকে বলে, এটা আমার লড়াই, তুমি ফিরে যাও। এখানে নামা অনেক বিপজ্জনক, আমি চাই না আমার কারণে তুমি বিপদে পড়ো। তখন ডেভিড বলে, তুমি আমার বড় ভাই, তোমাকে ছেড়ে আমি যাব না। আমরা একসাথে শুরু করেছি, একসাথেই শেষ করব। ঠিক সেই সময় তারা সেই বাজ পাখিটিকে দেখতে পায়, যাকে তারা মুক্ত করে দিয়েছিল। সেই বাজ পাখিটি তাদের অনুসরণ করে এখানে এসেছে। এরপর ডেভিড বলে, আমি আগে নামি, তারপর তুমি নামো। তোমার শক্তি কারেলের জন্য বাঁচিয়ে রাখতে হবে। এরপর ডেভিড নিচে নামতে শুরু করে, কিন্তু হঠাৎ তার পা পিছলে যায় এবং সে পড়ে যেতে থাকে। সে সময় আফরান দ্রুত তার জাদুকরী চুড়ি থেকে একটি দড়ি বের করে ঠিক সে সময় ডেভিডকে ধরে ফেলে
এরপর তারা দুজনে নিচে নেমে আসে। তখন আমরা সেখানে একটি রাক্ষস জাতীয় জন্তুকে দেখতে পাই আর পুকুরের পাশে কিছু কঙ্কাল দেখতে পাই, যার মানে এখানে আগে যারা এসেছিল তারা সবাই মারা গিয়েছে। এটা দেখে তারা ভয় পেয়ে যায়। এরপর আফরান সাহস করে পুকুরের কাছে যায় এবং একটি বোতল ডুবিয়ে জাদু করে পানি তুলে নেয়। কিন্তু ঠিক তখনই পানির গভীর থেকে একটি জন্তু বের হয়ে আসে। সেই জন্তুটি আফরানের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে পানির নিচে টেনে নেওয়ার চেষ্টা করে। ডেভিড সঙ্গে সঙ্গে তার ছুরি বের করে এবং জন্তুটিকে আঘাত করে। জন্তুটি যন্ত্রণায় চিৎকার করতে করতে পানির দিকে পালিয়ে যায়। কিন্তু এই লড়াইয়ে আফরানের জাদুকরি চুড়িটি জন্তুর কাছেই থেকে যায়। ঠিক তখনই আকাশ থেকে সেই বাজ পাখিটি নেমে আসে এবং জন্তুর কাছ থেকে চুড়িটি নিয়ে নেয় আর উড়ে এসে আফরানের হাতে দিয়ে যায়। এরপর জাদুকরি পানি নিয়ে আফরান ও ডেভিড রাজপ্রাসাদে ফিরে আসে। তারা সেই পানি রাজার শরীরে ছোঁয়ায় আর কিছুক্ষণ পর সত্যি রাজা জীবিত হয়ে ওঠে। এটা দেখে সবাই খুশি হয় এবং আফরানকে সেই জাদুর ঘোড়াটি দিয়ে দেওয়া হয়। অন্যদিকে প্রিন্স কিমের অবস্থা ছিল একেবারেই ভিন্ন। সে সুহানাকে খুঁজে বের করার বদলে সে মদ্যপানের সময় কাটাচ্ছিল। এমন সময় তার এক সৈন্য এসে জানায় যে আফরান ও ডেভিড একটি সোনালী ঘোড়া পেয়েছে, যার সাহায্যে তারা কারেলের সন্ধান বের করতে পারবে। একথা শুনে কিম তার সৈন্যদের নিয়ে বেরিয়ে পড়ে ঘোড়াটি ছিনিয়ে নেওয়ার জন্য। অন্যদিকে আফরান ও ডেভিড সোনালী ঘোড়ার কাছ থেকে কারেলের ঠিকানা জেনে তারা তার আস্তানার দিকে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ জঙ্গলে কিমের সৈন্যরা তাদের উপর আক্রমণ করে। তখন ডেভিড তার জাদুকরি চুড়ি থেকে দড়ি বের করে এবং এক ঝটকায় সব সৈন্যকে গাছে বেঁধে ফেলে। এরপর তারা সামনের দিকে এগিয়ে যায়। দূর থেকে কিম এই দৃশ্য দেখে হতাশ হয়ে পড়ে, কিন্তু সে কিছুই করতে পারে না। অন্যদিকে কারেল তার সঙ্গীর সঙ্গে জাদুর আয়নার সামনে দাঁড়িয়ে দেখে আফরান এই দিকেই আসছে। এটা দেখে কারেল খুব রেগে যায়। অন্য পাশে সুহানা লুকিয়ে আয়না সম্পর্কে জানতে পারে। এরপর যখন কারেল সেই ঘর থেকে বের হয়ে যায় তখন সুহানা চুপি চুপি আয়নার সামনে যায় আর বলে, আমি আফরানকে দেখতে চাই। আয়নাটির সঙ্গে সঙ্গে আফরান ও ডেভিডকে দেখায়। তারা একটি উড়ন্ত সোনালী ঘোড়ায় চড়ে এদিকেই আসছে। এই দৃশ্য দেখে সুহানার মনে আবার বেঁচে থাকার আশা জাগে। ঠিক তখনই জাদুকর কারেলের সঙ্গে জুলমত ঘরে ঢুকে পড়ে। সে সুহানাকে আয়নার সামনে দেখতে পায় এবং সবকিছু কারেলকে জানিয়ে দেয়। এটা শুনে কারেল রেগে যায় এবং বলে, ওরা আমার আস্তানায় পৌঁছাতে পারবে না, আমি ওদের পথেই থামিয়ে দিব। আর তুমি সুহানার কাছে যাও আর এমনভাবে অভিনয় করো যেন সে মনে করে তুমি আমাকে অপছন্দ করো আর তুমি পুরোপুরি সুহানার পক্ষেই রয়েছ। এতে করে আমরা সুহানার মনের গভীর কথা জানতে পারব। এরপর কারেল ওদের থামানোর জন্য আরও শক্ত ও অপ্রতিরোধ্য এক প্রতিরোধ গড়ে তুলতে বাইরে বেরিয়ে যায়। এদিকে সুহানা এক খাবারের মধ্যে কিছু একটা মিশাচ্ছিল। এমন সময় জুলমত আবার তার কাছে আসে এবং বলে, আমার মালিক এখন বাইরে চলে গিয়েছে, এখন একটু শান্তি পাচ্ছি। সে খুব খারাপ লোক। তখন সুহানা বলে, আমি ভাবছিলাম তুমি হয়তো সবকিছু তাকে বলে দিয়েছ। জুলমত বলে, না, আমি কিছুই বলিনি। এরপর সে সুহানাকে একটি চাবি দিয়ে বলে, তোমার যখন ইচ্ছে হয় তখনই তুমি এই চাবি দিয়ে আয়নার ঘরে যেতে পারবে। এটা পেয়ে সুহানা খুশিতে কেঁদে ফেলে এবং বলে, এমন অবস্থায় একজন ভালো মানুষকে পাশে পেয়ে মনটা হালকা লাগছে। এরপর সে তাকে সঙ্গে নিয়ে আয়নার ঘরে যায়। সেখানে গিয়ে তারা দেখে সুহানার বাবা একদম অসুস্থ হয়ে পড়েছে। রাজ্যের মন্ত্রী এই অবস্থা দেখে সে জাদুকরি মহিলাকে ডেকে আনে। জাদুকরি মহিলা রাজাকে দেখে বলে, পূর্ণিমার রাতে যখন ফায়ারবার্ড গান গাইবে তখন রাজা পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। এর আগে তা সম্ভব নয়। আয়নার সামনে দাঁড়িয়ে এসব ঘটনা জুলমত দেখতে থাকে। এরপর সে সুহানাকে জিজ্ঞেস করে, ফায়ারবার্ড গান গাইলে কিভাবে কেউ ভালো হয়ে যায়? সুহানা বলে, এটা এক জাদুর ফায়ারবার্ড। যখন সে গান গায় তখন তার আশেপাশের মানুষ সুস্থ হয়ে ওঠে। এখানে আমরা বুঝতে পারি যে উদ্দেশ্যে কারেল জুলমতকে পাঠিয়েছিল সেটা সফল হয়েছে। সে এখন ফায়ারবার্ড সম্পর্কে তথ্য জানতে পেরেছে। অন্যদিকে আফরান ও ডেভিড উড়ন্ত ঘোড়ায় চড়ে একটি জঙ্গলে এসে পৌঁছায়। সেখানে তারা ঘোড়া থেকে নেমে হেঁটে হেঁটে সামনে এগিয়ে যেতে থাকে। অন্যদিকে জাদুকর কারেল আবার তার গুহায় ফিরে আসে এবং সুহানার কাছে যায়। তখন সুহানা বলে, আমার সেই পুরনো রঙিন দিনগুলোর কথা খুব মনে পড়ে। আমার প্রিয় মানুষটা এখন কোথায় আছে, কেমন আছে কে জানে। কারেল বলে, তুমি কাকে প্রিয় বলছো? আমি আগেই বলেছি তুমি শুধু আমার। কেউ যদি তোমার জীবনে আসে আমি তাকে শেষ করে ফেলব। তখন সুহানা বলে, তুমি আমাকে এমন একটা জীবন দিয়েছ যেখানে আমি নিজেকে একটা কবরের ভেতর বন্দি মনে করি। কারেল বলে, বুঝেছি, তুমি একটু আনন্দ চাচ্ছ তাই তো? ঠিক আছে, আমার সঙ্গে চলো। এরপর কারেল তাকে একটি জাদুকরি ঘরে নিয়ে যায় যেখানে ঝড়, আগুন আর বজ্রপাত বন্দি করে রাখা হয়েছে।
সে একটি জাদুকরি পাথর তুলে দেখায়, যেটার সাহায্যে বিদ্যুৎ তৈরি করা হয়। সুহানা এসব দেখে বলে, এই ধ্বংস কিভাবে আমাকে আনন্দ দিতে পারে? কারেল বলে, তুমি একদিন নিজেই বুঝবে এই ধ্বংসের শক্তির ভেতর কি অসীম তৃপ্তি লুকানো আছে। একদিন তুমি আমাকে একটি পুত্র সন্তান দেবে, আর আমি তাকে শেখাবো কিভাবে এই শক্তি ব্যবহার করতে হয়। সে আনন্দ নিয়ে তা করবে। এরপর কারেল ঘর ছেড়ে চলে যায়। তখন তার জুলমত এসে কারেলকে সেই ফায়ারবার্ডের কথা জানিয়ে দেয়। একথা শুনে কারেল তৎক্ষণাৎ তার জাদুকরী ক্ষমতা ব্যবহার করে আকাশে উড়ে যায় ফায়ারবার্ডের দিকে। এদিকে আফরান ও ডেভিড একটি পাহাড়ের কাছাকাছি দাঁড়িয়েছিল। ঠিক তখনই আকাশের উপর দিয়ে এক রহস্যময় ছায়া উড়ে যায়, একটি জাদুর পাখির মতো। কিছুক্ষণ পর উপরের দিক থেকে কিছু পাথরের টুকরো তাদের সামনে পড়ে। তারা বুঝতে পারে এটা হয়তোবা কারেলই হবে। আর যদি কারেল জানতো তারা এখন পাহাড়ের নিচে আছে, তাহলে হয়তো কারেল পুরো পাহাড়টাই ধ্বংস করে দিত। অন্যদিকে রাজা ঘুমাতে পারছিল না। তার মনে বারবার সুহানার চেহারা ভেসে উঠছিল। তিনি কোনো শান্তি পাচ্ছিল না। ঠিক সেই সময় রাজপ্রাসাদের বাইরে হঠাৎ একটি ঘূর্ণিঝড় শুরু হয়। এতে সবাই ভয় পেয়ে যায়। তখন আমরা বুঝতে পারি কারেল সেই ময়ূর নিয়ে যাচ্ছে। অন্যদিকে আমরা দেখি সুহানা কাঁদছে। ঠিক তখনই কারেল সেই ফায়ারবার্ডটি নিয়ে গুহায় ফিরে আসে। সুহানা ফায়ারবার্ডটিকে দেখে বলে, এই পাখিটার মাধ্যমে আমার বাবা সুস্থ হয়ে উঠবে। তুমি কিভাবে পারলে এটা নিয়ে আসতে? কারেল বলে, আমি আগেই বলেছি আমার কথা মতো চললেই সব ঠিক হয়ে যাবে। আমাকে বিয়ে করলেই আমি ফায়ারবার্ডটিকে তোমার বাবার কাছে দিয়ে আসব। এ কথা বলে কারেল সেখান থেকে চলে যায়। আর সুহানা কান্নায় ভেঙে পড়ে। আর সে সময় বাজ পাখিটি সেখানে আসে এবং আফরানকে দেওয়া সেই আংটিটি তার সামনে ফেলে দেয়। আংটিটি হাতে নিয়ে সুহানা বুঝতে পারে তার ভালোবাসার মানুষ খুব কাছেই আছে। অন্যদিকে আমরা দেখি আফরান ও ডেভিড কারেলের আশেপাশে চলে এসেছে। তারা পাহাড়ের পাশে একটি নদী দেখতে পায়। এখন নদী পার হয়ে কোন দিকে যেতে হবে তা তারা বুঝতে পারে না। এমন সময় সে বাজ পাখিটি এসে বলে, কারেল এই এলাকায় অনেক নিরাপত্তার ব্যবস্থা রেখেছে, তোমাদের সাবধানে এগোতে হবে। এরপর আফরান অল্প অল্প করে সামনে এগোতে থাকে। ঠিক তখনই কারেলের সেই জাদুকরী নিরাপত্তা বিদ্যুৎ ঝলকাতে শুরু করে। আফরান কোনো মতে সে বিদ্যুৎ থেকে বাঁচে এবং পেছনে সরে আসে। তারা কিছুই বুঝতে পারছিল না কিভাবে কারেলের ঘরের রাস্তা খুঁজে পাবে। ঠিক তখনই একটি কুকুর ঘেউ ঘেউ করতে করতে তাদের সামনে আসে এবং তাদেরকে এক জায়গায় নিয়ে যায়, যেখানে নদীর ভেতর দিয়ে একটি সুড়ঙ্গ দেখা যায়। এরপর আফরান তার ভাই ডেভিডকে বাইরে রেখে ভয়ে ভয়ে সে সুড়ঙ্গের ভেতরে ঢুকে পড়ে। সামনের দিকে এগিয়ে গিয়ে সে একটি কূপের মধ্যে উঠে আসে। ঠিক তখনই কারেলের কুকুরগুলো তার সামনে এসে দাঁড়ায় এবং ঘেউ ঘেউ করতে থাকে। তখন আফরান কুকুরের ভাষায় কথা বলে। সে কুকুরগুলোকে জানায়, আমার ভালোবাসার মানুষ এখানে বন্দী আছে, আমি তাকে মুক্ত করতে এসেছি, দয়া করে আমাকে সাহায্য করো। একথা শুনে কুকুরগুলো শান্ত হয়। এরপর কুকুরটির সাহায্যে সে সুহানার সঙ্গে দেখা করে। তারা একে অপরকে দেখে অনেক খুশি হয়। সুহানা বলে, আমি তো ভাবতেই পারিনি আর কখনো তোমায় দেখতে পাবো। তুমি জানো না কতবার স্বপ্নে দেখেছি আমি তোমার কোলে মাথা রেখে আছি। আমি ভেবেছিলাম সব শেষ। আফরান বলে, সব শেষ হয়নি, আমি এসেছি তোমার জন্য। আমি জানি সে শয়তান তোমার বাবাকেও শেষ করে দিতে চাই, তাই সে ফায়ারবার্ডটিও চুরি করেছে। তবে এখন শয়তানকে শেষ করতে হলে আমাদের জানতে হবে তার আত্মা কোথায় আছে এবং সেটা ধ্বংস করতে হবে। অন্যদিকে আমরা দেখি কারেল তার সঙ্গীকে জিজ্ঞেস করে, সুহানার মনের অবস্থা এখন কেমন? জুলমত বলে, সুহানা আজও খাবার স্পর্শ করেনি, মনে হচ্ছে সে মানসিকভাবে ভেঙে পড়ছে, হয়তো সে ধীরে ধীরে হাল ছেড়ে দিচ্ছে। একথা শুনে কারেল খুব খুশি হয়। এরপর সে সুহানার কাছে যায় এবং বলে, আমি তোমাকে হৃদয় দিয়ে ভালোবাসি। সুহানা তখন তাকে বলে, তোমার তো হৃদয়ই নেই, তাহলে হৃদয় দিয়ে ভালোবাসো কিভাবে? কারেল বলে, আমারও হৃদয় আছে, আর সেটা বড় সেই পাহাড়ে রাখা আছে, আর সেই হৃদয় শুধু তোমার জন্যই ধকধক করে। এটা এমন শক্তিশালী যে চাইলে পাহাড়ও ফাটিয়ে দিতে পারে। আফরান পাশে লুকিয়ে থেকেই সব কথা শুনছিল। এরপর কারেল সেখান থেকে বের হয়ে যায়। তখন জুলমত বলে, আপনার হৃদয়ের কথা এখনই বলার দরকার ছিল না, যদি সে আপনার ক্ষতি করে। কারেল হেসে বলে, সুহানা এত বড় পাহাড়ে উঠে আমার কোনো ক্ষতি করতে পারবে না। অন্যদিকে সুহানা আফরানকে একটি জাদুকরি পাথর দেয়, যেটা দিয়ে বিদ্যুৎ ছড়া যায়। এরপর আফরান বিদায় নিয়ে ডেভিডের কাছে যায় এবং বলে, সেই বড় পাহাড়ের উপরে কারেলের হৃদয় রাখা আছে, আমাদের গিয়ে সেটা ধ্বংস করতে হবে। ডেভিড তখন বলে, এত বড় পাহাড় কিভাবে ধ্বংস করব? আফরান তখন সুহানার দেওয়া সেই জাদুর পাথর দিয়ে পাহাড়ে আঘাত করে। এটা দেখে ডেভিড খুশি হয়।
এরপর তারা এক অন্ধকার সুড়ঙ্গ পথে হেঁটে চলে। চারপাশে নীরবতা, আলো ঝলমলে ছাড়া কিছু নেই, শুধু গা ছমছমে পরিবেশ। তারা ভয় না পেয়ে সামনে এগিয়ে যেতে থাকে। হঠাৎ ডেভিড পা পিছলে একটি অগ্নিলাভার মধ্যে পড়ে যায় এবং চিৎকার করতে থাকে। এটা দেখে আফরান কিছুই করতে পারে না, আর তার ভাই সেখানেই মারা যায়। আফরান কিছুক্ষণ তার ভাইয়ের শোকে কাঁদে, তারপর ধীরে ধীরে আবার এগোতে থাকে। একসময় সে সেই পাহাড়ের ভেতর দিয়ে কারেলের হৃদয়ের কাছে পৌঁছে যায়। অন্যদিকে কারেল সুহানার কাছে এসে তাকে জোর করে আপন করে নেওয়ার চেষ্টা করে, কিন্তু সুহানা তাকে দূরে ঠেলে দেয়। রেগে গিয়ে কারেল ফায়ারবার্ডটিকে নিয়ে আসে এবং হুমকি দেয় সে এখনই ফায়ারবার্ডটিকে হত্যা করবে। এই বলে তার হাতে একটি ছুরি তুলে নেয়। ঠিক তখনই আফরান তার জাদুকরি দড়ি ব্যবহার করে কারেলের হৃদয় নিজের হাতে নিয়ে নেয়। সঙ্গে সঙ্গে কারেল দুর্বল হয়ে পড়ে, চোখ থেকে তার রক্ত ঝরতে থাকে। সে আর ফায়ারবার্ড আর সুহানাকে আঘাত করতে পারে না। তখন সে জুলমতকে নির্দেশ দেয়, সুহানাকে মেরে ফেলো। জুলমত ছুরি নিয়ে সুহানার উপর আক্রমণ চালাতে থাকে, কিন্তু সুহানা কোনো মতে নিজেকে বাঁচিয়ে রাখে। ঠিক সেই সময় আফরান গুহার ভেতরে চলে আসে এবং চিৎকার করে জিজ্ঞেস করে, সুহানা তুমি কোথায়? কারেল চুপ করে থাকে। তখন আফরান তার হাতে থাকা কারেলের হৃদয়ে আঘাত করে। অন্যদিকে দেখা যায় জুলমত সুহানাকে মাটিতে ফেলে ছুরি দিয়ে মারতে যাচ্ছে। সুহানা তখন চিৎকার করে ওঠে, আর সেই আওয়াজ শুনে আফরান ছুটে আসে। সুহানা কোনো মতে জুলমতের হাত থেকে ছুরিটি ফেলে দেয়। ঠিক তখনই আফরান এসে তাকে মারধর করে এবং সুহানাকে নিয়ে পালিয়ে যায়। তাদের পালাতে দেখে কারেল রেগে গিয়ে তার বিদ্যুৎ শক্তি ব্যবহার করে আক্রমণ চালায়, কিন্তু আফরান আর দেরি না করে তার হাতে থাকা কারেলের হৃদয়টি চূর্ণ করে ফেলে। আর সঙ্গে সঙ্গে কারেল মারা যায় এবং তার শরীর কুকুর এসে খেতে শুরু করে। এরপর আফরান ও সুহানা রাজপ্রাসাদের দিকে রওনা হয়। পথে তারা সেই জাদুকরী মহিলার সঙ্গে দেখা করে এবং তাকে সব ঘটনা খুলে বলে এবং তার জাদুকরী চুড়ি ফেরত দেয়। অন্যদিকে রাজাকে তখনও অসুস্থ অবস্থায় দেখা যায়। এদিকে প্রিন্স কিমের সৈন্যরা প্রিন্স কিমকে খবর দেয় আফরান ফিরছে। এই খবর শুনে কিম তার দলবল নিয়ে তাদের উপর হামলা চালায়। কয়েকজন মিলে আফরানকে ধরে নির্যাতন করে। একসময় কিম নিজ হাতে আফরানকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করে। এরপর সে সুহানার গলায় ছুরি ধরে হুমকি দেয়, আমি আফরানকে মেরে ফেলেছি, এখন কেউ তোমাকে বাঁচাতে আসবে না। যদি আমার কথা না শোনো তাহলে তোমাকেও মেরে ফেলব। এখন রাজপ্রাসাদে গিয়ে সবাইকে বলবে আমি তোমাকে একা লড়াই করে উদ্ধার করেছি। সুহানা কোনো উপায় না দেখে বাধ্য হয়ে সম্মতি দেয়। ঠিক তখনই বাজ পাখিয়ে সবকিছু দেখে এবং একটি শব্দ করে উড়ে যায় সে জাদুকরী মহিলার কাছে। এরপর পুরো ঘটনাটি বিস্তারিতভাবে সেই মহিলাটিকে বলে। মহিলাটি জানতে চায় এই ঘটনা কোথায় ঘটেছে। পাখিটি তাকে তার সঙ্গে যেতে বলে। এরপর মহিলা পাখির পেছনে পেছনে গিয়ে আফরানকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। তখন জাদুকরী মহিলা তার গায়ে পড়া জামা থেকে এক টুকরো কাপড় ছিঁড়ে পাখিকে দেয় এবং বলে পুনর্জন্মের পানি নিয়ে আসতে। পাখির সঙ্গে সঙ্গে উড়ে যায়। অন্যদিকে সুহানা প্রাসাদে পৌঁছে যায়। রাজা মেয়েকে দেখে খুব খুশি হয়। তখন কিম বলে সে রাজকন্যাকে বাঁচিয়েছে। রাজা কথাটা শুনে অবাক হয়, কিন্তু সুহানাও একই কথা বলে। তখন রাজা বিশ্বাস করে এবং বিয়ের আয়োজন শুরু করে। এরই মধ্যে আফরান জীবিত হয়ে সুহানার কাছে ফিরে আসে। এই দৃশ্য কিমের একজন সহযোগী দেখে এবং কিমকে জানায়। এরপর কিম ছুটে আসে আবারও আফরানকে মারতে। দুজনের মধ্যে শুরু হয় এক লড়াই। কেউ কারো চেয়ে কম নয়, সমানে সমানে লড়াই চলে। এর মধ্যে হঠাৎ কিম ওপর থেকে নিচে পড়ে গিয়ে মারা যায়। সে রাতেই পূর্ণিমা ছিল। ফায়ারবার্ড গান গাইতে শুরু করে। রাজা পুরোপুরি সুস্থ হয়ে ওঠে এবং মনোযোগ দিয়ে সেই গান শোনে। তখন আফরান ও সুহানা রাজাকে সুস্থ দেখে খুব খুশি হয় এবং তাদের এই যাত্রার কথা বলে। এরপর সুহানা বলে, বাবা আমি এখন আফরানকে নিয়ে সেই আপেল গাছের কাছে যাব। এ কথা বলেই তারা সেখান থেকে চলে যায়। রাজা কিছুটা বিচলিত হয়, কারণ সেই গাছ প্রকৃতিপ্রেমীদের প্রতীক। রাজার মনে হয় যদি আফরান আপেল ছিঁড়তে না পারে তাহলে সেটা কষ্টের বিষয় হবে। কিন্তু সঙ্গে সঙ্গে তার মনে পড়ে আফরান সুহানার জন্য অনেক কিছু করেছে, তাই সে আপেল ছিঁড়তে পারবে। আর এটা ভেবেই রাজা একটু হাসে। অন্যদিকে সুহানা সেই গাছের কাছে গিয়ে আফরানকে বলে এই আপেল গাছ থেকে সেই ব্যক্তি আপেল ছিঁড়তে পারে যার মধ্যে কারো প্রতি প্রকৃত ভালোবাসা আছে। এই কথা শুনে আফরান হাত বাড়িয়ে সহজেই একটি আপেল ছিঁড়ে ফেলে। এতে সুহানা খুব খুশি হয়। এরপর তারা একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করে। আর অন্যদিকে আমরা ফায়ারবার্ডের গান শুনতে পাই। আর এভাবেই এই সুন্দর গানের মধ্য দিয়ে এই চমৎকার ভালোবাসার গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আসসালামু আলাইকুম।